চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট বি পার্ট কমার্স বইয়ের আমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব। B1, Desco Service Company, a division of Major Oil Company, provide various services to operators of the North Slope oil field in Desco. Data concerning the most recent year value. ঘটনা হচ্ছে গল্প যাই বলুক, কোম্পানির নাম যাই বলুক, দেশি বিদেশি আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে। সেলস 15 লাখ টাকা, নিট অপারেটিং ইনকাম 1,20,000, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 10 লাখ। এই তিনটি ইনফরমেশন থেকে আমাকে বের করতে হবে তিনটি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কম্পিউট মার্জিন ফর ডেস্কো সার্ভিস কোম্পানি, কম্পিউট টার্নওভার ফর ডেস্কো সার্ভিস কোম্পানি, কম্পিউট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর ডেস্কো সার্ভিস কোম্পানি। মানে হচ্ছে এই বারবার ডেস্কো সার্ভিস কোম্পানি না বললেও পারতো। প্রথমটা হচ্ছে মার্জিন, তারপরটা টার্নওভার, তারপর হচ্ছে রিটার্ন। তো যারা পারি তারা করে ফেলো, আর যারা পারি না এখনই শিখে ফেলো কিভাবে আমরা বের করব একটা রিকোয়ারমেন্ট থেকে, একটা অঙ্কের রিকোয়ারমেন্ট থেকে কিভাবে আমরা বের করব মার্জিন। আমি সূত্র লিখি, তুমিও লিখো। যারা পারো খাতায় এক্ষণ করে ফেলো, করে আমাদের সাথে আনসার মিলো। রিকোয়ারমেন্ট 1, মার্জিন। মার্জিনের সূত্র কার মনে আছে? So need operating income হুম, divided বলো। sales. হচ্ছে, হ্যাঁ, নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস। নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড সেলস, এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। কিসের? যদি আমরা মার্জিন বের করতে চাই তো মান বসাও। আমাদের কাছে তো এটা ছিল, মানও আছে। নিট অপারেটিং ইনকাম ছিল 1,20,000, 1,20,000, আর সেলস ছিল 15 লাখ টাকা, 15 লাখ। হ্যাঁ, দেখো কত আসে। 1,20,000-কে 15 লাখ দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো। 100 দিয়ে যে গুণ, এটা তুমি দেখাইলেও পারো, না দেখাইলেও সমস্যা নাই, পাশে শুধু তুমি পার্সেন্ট লিখে দিলে হয়। আমি পাশে রেখে দিলাম। 8%. কত পার্সেন্ট? 8. 8%। ওকে, তাহলে ওদের রেজাল্টের সাথে আমাদের মিলেছে, কোনো প্রবলেম নেই। ভাই এর পরের প্রশ্নটা কি ছিল দেখো। টার্নওভার। টার্নওভারের সূত্র ছিল সিমিলারই একটু উল্টো, উপরে সেলস আর নিচে হচ্ছে অ্যাসেটস। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। ওকে, মান বসাও। সেলসের টাকা ছিল আমাদের 15 লাখ, দেন আমার অ্যাভারেজ অ্যাসেটস ছিল 10 লাখ। So 1.5. 1.5. 1.5। পরীক্ষার 3 হচ্ছে ROI। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, কারণ ভার্সিটি কোশ্চেন এটাই সবচেয়ে বেশি। ROI এর সূত্র হচ্ছে মার্জিন ইন্টু টার্নওভার। ROI এর সূত্র হচ্ছে মার্জিন ইন্টু টার্নওভার। তুমি দেখো মার্জিন এবং টার্নওভার তোমার কাছে বের করা আছে, মার্জিন এবং টার্নওভার দুইটাই বের করা আছে। তো মার্জিন ছিল 8%, ইন্টু টার্নওভার হচ্ছে 1.5, দুইটা ইকুয়াল টু করলে 12% হয় কিনা দেখো। তোমার কিন্তু একটা বি পার্টের অঙ্ক কমপ্লিট। বি পার্টের অঙ্কগুলো এমন হয়, একটু করে দিলে তুমি 4 নম্বর পেয়ে যাবা। এটা আমাদের বি পার্টের জন্য। প্রশ্ন পড়ি। বাটা কোম্পানি প্রডিউসেস অ্যান্ড সেলস 2 প্যাকেট প্রোডাক্ট। রেভিনিউ এবং কস্ট রিলেটিং ইনফরমেশন দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিটের একটা 6 টাকা আর একটা হচ্ছে 60 টাকা 50 পয়সা। ভেরিয়েবল এক্সপেন্স 2 টাকা 40 পয়সা, 5 টাকা 25 পয়সা। ট্রেসেবল ফিক্সড এক্সপেন্সেস, প্রথমটা হচ্ছে 5,000, তারপরটা 7,000। কমন ফিক্সড এক্সপেন্স ইন দা
কোম্পানি টোটাল টাকা হচ্ছে 38,000 অ্যানুয়ালি। লাস্ট ইয়ার কোম্পানি প্রডিউসেস অ্যান্ড সোল্ড, প্রথম পণ্যটা উৎপাদন করছে এবং বিক্রি করছে, প্রথম পণ্যটা 10,000 আর তারপরে পণ্যটা হচ্ছে 16,000। রিকোয়ার আমার করণীয়, প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই প্রোডাক্ট লাইন। এই যে দুইটা প্রোডাক্ট আছে, সেই দুইটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সেগমেন্ট করে তোমাকে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তুমি অবশ্যই করেছো কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। তুমি ঝটপট একটা টেবিল করে ফেলো, খুবই ছোট। টাকার কলাম দাও 3টা, আর একটা হচ্ছে ডিটেইল। টাকার কলাম দাও 3টা, আর একটা হচ্ছে ডিটেইল। এটাকে আমরা বলি অপারেটিং। কি চেয়েছে আমাদেরকে? ইনকাম স্টেটমেন্ট, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করার জন্য প্রথমেই তোমাকে লিখতে হবে সেলস। সেলস খেয়াল করো, প্রথম পণ্যটা 6 টাকা করে আমরা বিক্রি করি, সেলিং প্রাইস 6 টাকা করে। আর প্রথম পণ্যটা আমরা বিক্রি করেছি 10,000, আর পরের পণ্যটা বিক্রি করেছি আমরা 16,000। তাহলে প্রথম পণ্যটা যদি আমি 10,000 বিক্রি করি, রেট হচ্ছে 6 টাকা করে প্রথম পণ্যটা। আর দ্বিতীয় পণ্যটাও বসাও। দ্বিতীয় পণ্যটা ছিল আমাদের 16,000, ওইটার রেট হচ্ছে 60 টাকা 50 পয়সা করে। 60 টাকা 50 পয়সা। কেউ গুণ করে থাকলে আমাকে রেজাল্টটা একটু জানাও। প্রথমটার গুণফল কত, তারপরটার গুণফল কত? স্যার প্রথমটা 60,000, 60,000, প্রথমটা পরেরটা 60,000। দ্বিতীয়টা 1 লক্ষ। 60,000, তারপরটা 1 লক্ষ। 1,20,000। 1,20,000। ওইট, 1,20,000। ওকে, দুইটা মিলিয়ে হয় 1,80,000। এখান থেকে লেস করো, লেস হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট সিমিলার। প্রত্যেকটার ভেরিয়েবল কস্টের রেট অঙ্কে দেওয়া থাকবে এবং দেখো দেওয়া আছে। আমি যদি তোমাকে দেখাই, প্রথমটার ভেরিয়েবল রেট 2 টাকা 40 পয়সা, তারপরটা হচ্ছে 5 টাকা 25 পয়সা। তো 10,000-এর সাথে তুমি 2 টাকা 40 পয়সা গুণ দাও, আর 16,000-এর সাথে 5 টাকা 25 পয়সা, 5 টাকা 25 পয়সা গুণ দাও, দিয়ে কত হয় আমাকে জানাও। প্রথমটা বসাও প্রথমটার মধ্যে, তারপরটা বসাও তারপরেরটাই। প্রথমটা 24,000 টাকা। প্রথমটা কত? 24,000। 24। ওয়েট, 24,000। তারপরেরটা 84,000। 84,000। তারপরেরটা টোটাল 1,08,000। 1,08,000। ওকে, বিয়োগ করে দাও। যেহেতু আমরা লেস লিখেছি, এটাকে বিয়োগ করে দাও তুমি। বিয়োগ করে যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটা বসাও। 36,000। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন। প্রথমটা 36,000, তারপরটা তারপরটাও তো 36,000। ওকে, তাহলে টোটালটা কত? 72,000। এখান থেকে বাদ দাও ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট দেখো দেওয়া আছে আমাদের অঙ্কের ভিতরে। দেখো ট্রেসেবল ফিক্সড এক্সপেন্সেস যেটা দেওয়া, এটা লিখো। ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স, প্রথমটার ছিল 5,000, দ্বিতীয়টার ছিল 7,000, তারপরটার ছিল 12,000। বাদ দিয়ে দেখো তো কত আসে। 36 থেকে 5 চলে গেলে 31, 36 থেকে 7 চলে গেলে হয় 29। 29, আর 72 থেকে 12 চলে গেলে কত? 60,000।
28, এটাকে বলে নিট ইনকাম, এবং এটা প্রথম দুইটা ক্লোজ হয়ে যাবে, প্রথমটা ক্লোজ হয়ে যাবে, তারপরটাও ক্লোজ হয়ে যাবে। এবং এই ইনকামটা থেকে আরেকটা ইনকাম খরচ আমরা বাদ দিব, লাস্ট কমন ফিক্সড কস্ট। কমন ফিক্সড কস্ট হচ্ছে যেই কস্টটা আলাদা করা যায় না, দুই ফ্যাক্টরিতে কমন ভাবে আছে, আলাদা করা যায় না, এটা অঙ্কে দেওয়া থাকবে। এই যে দেখো টেবিলের নিচে, কমন ফিক্সড এক্সপেন্সেস ইন দ্য কোম্পানি টোটাল 38,000, কমন ফিক্সড এক্সপেন্স 38,000 টাকা, এটা একদম টোটাল থেকে বাদ দিয়ে দাও, 38,000 টোটাল থেকে বাদ দিয়ে দাও। এবার তোমার কাছে যে টেবিলটা বের হয়েছে, 38 বাদ দিয়ে দিলে কত থাকে দেখো তো? 22,000, এটা এখানে ক্লোজ করে দাও, এইটা তোমার আনসার। এই টেবিলটা তোমাকে করতে বলছে, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। কারো যদি এইখান পর্যন্ত প্রশ্ন থাকে কথা বলতে পারো। ROI পারফরমেন্স মেট্রিক অফ জেলি ডিভিশন শো দ্য ফলোইং। একটা প্রতিষ্ঠান ROI ইনফরমেশন দেওয়া আছে। ডিভিশনাল নিট অপারেটিং ইনকাম আফটার ট্যাক্সেস, ট্যাক্স দেওয়ার পর ডিভিশনাল ইনকাম হচ্ছে 9 লাখ। অ্যাভারেজ ইনভেস্টেড ক্যাপিটাল, অ্যাভারেজ ক্যাপিটাল ইনভেস্ট করা আছে 1 crore। রিকোয়ার রেট অফ রিটার্ন অ্যাজিউম, আমাদের প্রত্যাশিত আয়ের হার, এটাকে আমরা বলি নর্মাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল 8%। এটার অনেকগুলো নাম হতে পারে, কস্ট অফ ক্যাপিটাল হয়, ইন্টারনাল রেট অফ রিটার্ন হয়, অনেকগুলো নাম হতে পারে। ঠিক আছে, তো আমাদের এইখান থেকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে বলছে আমরা যেন কম্পিউট কোম্পানিজ ইকোনমিক ভ্যালু অ্যাডেড, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি ইভিএ, কোম্পানিজ ইকোনমিক ভ্যালু অ্যাডেড। তুমি লিখো ইভিএ ইকুয়াল টু, ইভি এর ফর্মুলাটা আমি লিখি। ইভি হচ্ছে ইনকাম থেকে আমাদের নর্মাল টাকাটা বাদ দিয়ে দিলে হয় ইভিএ। নিট অপারেটিং ইনকাম থেকে, আমরা যদি ক্যাপিটাল কস্টটা বাদ দিয়ে দিই, ইন্টু এনআরআর। আমি এনআরআর লিখে ফেলছি সহজে বোঝার জন্য, নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআর। আমাদের ফর্মুলা হচ্ছে নিট অপারেটিং ইনকাম ক্যাপিটাল এমপ্লয়েড এনআরআর। ইনকাম থেকে যদি ক্যাপিটাল এমপ্লয়েডটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে ক্যাপিটাল এমপ্লয়েডের উপর ইনকামটা বাদ দিয়ে, যদি আমি বাদ দিয়ে দিই ওটা হয়ে যাবে ইকোনমিক ভ্যালু অ্যাডেড ইভিএ। সো আমার ইনকাম ছিল 9 লাখ, ইনকামটা বসাও 9 লাখ, মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, বিনিয়োজিত মূলধন, অথবা এটাকে অ্যাভারেজ ক্যাপিটালে বলা হয়, অ্যাভারেজ ইনভেস্টমেন্টে বলা হয়। ক্যাপিটালের পরিমাণ ছিল 1 crore, নর্মাল রেট অফ রিটার্ন 8%, এনআরআর 8%, 0.08। এটার আনসার বের করলে যা হয় তাই তোমার উত্তর। দেখো তো কত হয়। এটা বি পার্টের জন্য খুবই জরুরি আমাদের পরীক্ষায় আসার মতো। এই 8 লক্ষ, আর 9 লক্ষ থেকে 8 লক্ষ বাদ দিলে 1 লক্ষ 1 আনসার। লক্ষ। ওকে, ঠিক আছে। আরো প্রশ্ন থাকলে কথা বলো, না থাকলে সামনে যাব। এক্সারসাইজ 5, সিলেক্টেড অপারেটিং ডাটা ফর টু ডিভিশন আউটব্যাক সুপারকো লিমিটেড অফ বাংলাদেশ আর গিভেন ভ্যালু। একটি প্রতিষ্ঠানের দুটি ডিভিশনের ইনফরমেশন দেওয়া আছে, ডিভিশন নর্থ, ডিভিশন সাউথ, ডিভিশন দুটির ইনফরমেশন দেওয়া। সেলস দেওয়া ছিল, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, নিট অপারেটিং ইনকাম, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিট, দেওয়া আছে। আমার অ্যাকচুয়ালি সেলস দরকার, অপারেটিং অ্যাসেট দরকার, নিট ইনকাম দরকার, আর অ্যাকচুয়ালি ওই প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টটা আমাদের কোনো প্রয়োজনই আসবে না। এটা এমনিতেই দিয়েছে তোমাকে হেজিটেশনে ফেলানোর জন্য, তোমাকে ঝামেলায় ফেলানোর জন্য, তুমি কনফিউজড হওয়ার জন্য। রিকোয়ারমেন্ট 1 হচ্ছে কম্পিউট রেট অফ রিটার্ন অফ ইচ ডিভিশন ইউজিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর্মুলাস। বলছে কম্পিউট রেট অফ রিটার্ন,
আমরা যেন রেট অফ রিটার্ন বের করি ফর ইচ ডিভিশন, দুইটা ডিভিশনের আমরা রেট অফ রিটার্ন বের করবো ইউজিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর্মুলা স্টেটেড ইন টার্ম মার্জিন এন্ড টার্নওভার। আমরা ROI ফর্মুলা ব্যবহার করে রিটার্নটা বের করব, আর ওইটা হবে ফর্মুলাটা স্টেট করব, আমরা প্রকাশ করব টার্ম হচ্ছে মার্জিন এন্ড টার্নওভার, মানে আগের সূত্রটাই মার্জিন এন্ড টার্নওভার দিয়ে আমরা যেন ROI বের করি। তো রিকোয়ারমেন্ট 1 হচ্ছে রিটার্ন, স্যার এটা তো সবার পারার কথা। হ্যাঁ পারার কথা, করে ফেলো ভাই। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI, ROI দুই ডিভিশনের জন্য দুইটা করো। ROI এর ফর্মুলা ছিল মার্জিন ইনটু টার্নওভার, এবং মার্জিন এবং টার্নওভারের আলাদা আবার টার্ম ছিল, মার্জিনের জন্য আলাদা সূত্র, টার্নওভারের জন্য আলাদা সূত্র ছিল। ওকে, ROI নর্থের জন্য একটা বেরোবে, আমার ROI সাউথের জন্য একটা বেরোবে। ROI নর্থের জন্য একটা বেরোবে, সাউথের জন্য একটা বেরোবে। এবার মান বসাই, আমাকে এখানে মান বসাইতে হবে সবার। আমি এটা কপি নিলে মান বসানোর সুবিধা হবে। দেখো, নর্থের নেট অপারেটিং ইনকাম ছিল 72,000, সেলস ছিল 8 লক্ষ, সেলস 8 লক্ষ উপরে বসাও। অ্যাসেট হচ্ছে 4 লক্ষ। আমাকে ঝটপট আনসারটা বলতে পারো কত হয়েছে? স্যার ইনটু 100 আছে না? হ্যাঁ, ইন্টু 100, 0.09। ইন্টু 100 পাশে আনসার হলো দেখাইলো, 18%। দেখাইলো আছে না দেখাইলো আছে, কত? 18%। 18%। এই যে তুমি যে পার্সেন্ট পাশে লিখেছো, এই যে 18 আনসার আসছে, কিন্তু তুমি লিখছো পার্সেন্ট, এই যে পার্সেন্ট পাশে লিখছো এইটার মানেই হচ্ছে তাকে 100 দিয়ে গুণ করা হয়েছে। কারো বডিতে পার্সেন্ট অ্যাড করা মানেই তাকে 100 দিয়ে গুণ করা হয়েছে, এটা বললেও হয়েছে না বললেও হয়েছে। মান বসাও দ্বিতীয়টার। বুঝতে পারলাম। সাউথের মান কি ছিল? 14 লক্ষ, 4 লক্ষ, ইনকাম হচ্ছে 84,000, ইনকাম 84,000। এটা হচ্ছে 14 লক্ষ, সেলস 14 লক্ষ, দেন অ্যাসেট হচ্ছে 4 লক্ষ, সেম। এটার আনসার কত আসে দেখো? স্যার এটার আনসার 21, 21%। 21। আমাকে রেনি প্রথম প্রশ্ন করছে মার্জিন এন্ড টার্নওভার ব্যবহার করে আমি যেন নর্থের ROI বের করি, সাউথের ROI বের করি। এরপরে আমি যেন একটা মন্তব্য করি, হুইচ ডিভিশনাল ম্যানেজার স্যাম টু বি ডুইং বেটার জব, হোয়াই? হুইচ ডিভিশনাল ম্যানেজার মানে এখানে দুটি ডিভিশন আছে, দুই ডিভিশনের দুইজন ম্যানেজার আছে, এই দুই ডিভিশনের দুইজন ম্যানেজারের মধ্যে কার কাজ ভালো, কে ভালো কাজ করছে সেটা তোমাকে বলতে হবে। তো যার অ্যাকচুয়ালি যার ROI বেশি, ROI যার বেশি তার কাজ ভালো হচ্ছে, ROI দিয়ে প্রতিষ্ঠানের অবস্থান নির্ণয় করা হয়। তাহলে ROI যেহেতু দ্বিতীয়টার বেশি, তোমাকে নিচে একটা কমেন্ট লিখতে হবে, কমেন্ট লিখো সাউথ ডিভিশনাল ম্যানেজার, সাউথ ডিভিশনাল ম্যানেজার স্যাম টু বি ডুইং বেটার জব, স্যাম টু বি ডুইং বেটার জব, সে ভালো কাজ করছে, বিকজ ইটস ROI ইজ হায়ার, কারণ হচ্ছে তার ROI-টা বড়। আমরা কেন বলবো তার, আমরা কেন বলবো তার কাজ ভালো হচ্ছে? কারণ তার ROI-টা বেশি বড়, ROI বেশি বড় মানে হচ্ছে সে ভালো কাজ করছে। আমাদের প্রশ্ন ছিল
আমাদের প্রশ্ন ছিল কোন ডিপার্টমেন্টের ম্যানেজার ভালো কাজ করছে, আমরা বলছি সাউথ ডিভিশনাল ম্যানেজার সাম টু বি ডুইং বেটার জব বিকজ ইটস ROI ইজ হায়ার। এক্সারসাইজ 6 এ বলা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে এই যে এখানে খালি জায়গাগুলো পূরণ করতে হবে। খালি জায়গাগুলো বলতে প্রশ্নে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, আমরা যেন গ্যাপগুলো পূরণ করে দিই। এই তো আমাদের কিছু কিছু ইনফরমেশন মিসিং আছে, যেমন এই যে এখানে একটা মিসিং আছে, এখানে একটা মিসিং আছে, আর এখানে একটা মিসিং আছে, এই জায়গাগুলো আমরা বের করে দিব। তাহলে এক্স এর একটা মিসিং বের করব, ওয়াই এর একটা মিসিং বের করবো এবং জেড এর একটা মিসিং বের করব। তো আসো আগে এক্স এরটাই কাজ করি, যেহেতু প্রত্যেকটার কাজ করতে হবে আমি এক্স এরটার কাজই আগে করি। প্রথম প্রশ্ন, ডিভিশন এক্স। ডিভিশন এক্স এর জন্য আমি কাজ করছি। ডিভিশন এক্স এর তোমাকে বের করতে বলছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল ROI। এটার আরেকটা নাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একই জিনিস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে হবে। তো ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র বাই মার্জিন এন্ড টার্নওভার। তো মার্জিন এন্ড টার্নওভার তোমার কাছে দেওয়া আছে কিনা একটু দেখো তো। রিটার্ন অন সেলস দেওয়া আছে এবং ক্যাপিটাল টার্নওভার দেওয়া আছে। ওই যে রিটার্ন অন সেলস যেটা দেওয়া এটাই হচ্ছে আমাদের মার্জিন, আর ক্যাপিটাল যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল, টার্নওভারটাই হচ্ছে আমাদের টার্নওভার। তো তুমি লিখো মার্জিন, এই ছিল আমার মূল ফর্মুলা। ঠিক আছে, এটা ছিল আমার মূল ফর্মুলা, মার্জিন ইন্টু টার্নওভার। তো এইখানে আমার মান সব আছে, জাস্ট বসাবো। মার্জিন ছিল 7% ইন্টু টার্নওভার ছিল 3, তাহলে হবে 21%। এই হচ্ছে আমার প্রথম রিকোয়ারমেন্ট। প্রশ্ন থাকলে কথা বলবা, প্রশ্ন না থাকলে আমি নেক্সট যাব। স্যার ওই যে রিটার্ন অন সেলস কিভাবে বুঝবো যে এটা মার্জিনের কি আরো কোনো নাম আছে? রিটার্ন অন সেলস, সেলসের উপর যেটা রিটার্ন হয় এটাই আয়। রিটার্নটাকে আমরা আয় হিসেবে গণ্য করি সব সময়, শুধু সেলসের ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রেই রিটার্ন মানেই আয়। রিটার্ন অন সেলস, বিক্রয়ের থেকে ফেরত যেটা আসছে, এটা আবার বিক্রয় ফেরত পাইবো না, এটা আমাদের ইনকাম। ডিভিশন ওয়াই এ চলে আসো। ডিভিশন ওয়াই এ দেখো তোমার কাছে কি দেওয়া আছে কি নাই। ডিভিশন ওয়াই এ তোমার কাছে কি আছে কি নাই একটু দেখো। তোমার কাছে রিটার্নের রেটটা মানে মার্জিন দেওয়া আছে 3%, মার্জিন দেওয়া আছে 3%, আর ROI দেওয়া আছে 24। শুধু নাই কোনটা? নাই হচ্ছে ক্যাপিটাল টার্নওভারটা। তো প্রবলেম নেই, তুমি এই সূত্রটাই লিখো। তুমি এইখানে এই সূত্রটাই লিখো, লিখে যা যা আছে বসাই দাও, যেটা না এটা বেরোবে। সিম্পল। ROI এর সূত্র লিখো, লিখে দেখো ROI এর মান দেওয়া আছে তোমার কাছে 24। তো তুমি ROI এর জায়গায় 24 বসাও, ROI এর জায়গায় 24 বসাও, 0.24 দিবা। ঠিক আছে, পার্সেন্ট উঠাই দিবা, 0.24। আর যদি 24% দাও দিতে পারো, ওই পাশেও আমরা পার্সেন্ট লিখতে হবে। ঠিক আছে, এই পাশে পয়েন্ট লিখলে এই পাশেও পয়েন্ট, এই পাশে পার্সেন্ট দিলে এই পাশেও পার্সেন্ট দিতে হবে। আমি দুইটা দিয়ে দেখাবো। আর ওয়াই 24% ছিল, 24 দিলাম। রিটার্ন অন সেলস কত দেওয়া? 3। রিটার্ন অন সেলস কত দেওয়া? 3। তো এই রিটার্ন অন সেলস হচ্ছে যে মার্জিন, এটা 3% দেওয়া। ওকে, 3% দিলাম। দেন টার্নওভার কত বলো তো? টার্নওভার কি আছে নাকি নাই? নাই। টার্নওভার তোমাকে বের করতে হবে। তাহলে এবার যদি আমি 3টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 24কে ভাগ করা যায় না 3 দিয়ে? অথবা আমি যদি এটাকে সরিয়ে দেই এরকম করে, একটু সাজিয়ে লিখে, টার্নওভার লিখে ব্র্যাকেটে লিখলাম 3%। দেখো তো এভাবে সাজায় লেখা যায় কিনা। ইকুয়াল টু 24%। আমি কিভাবে লিখতে পারি? জি, একই কথা। হ্যাঁ একই কথা, আমি মানে একটু সেলসের সাজিয়ে ভাগ লিখেছি অঙ্কের সুবিধার্থে। টার্নওভার ইকুয়াল টু হচ্ছে 24কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 8%। অথচ তুমি অঙ্কের শুরুটা দেখো, শুরুটা দেখে তুমি যদি ঘাবড়ে যেতা, তোমার কাছে মনে হইতো যে অঙ্কটা নতুন, এটা তো আমরা আগে করিনি, পারার কথা না। প্রত্যেকটা অঙ্ক সিম্পল এবং সহজ করার মতো। ঠিক আছে, শুধু একটু মনোযোগ দিয়ে ভাবলেই অঙ্কটার সমাধান বের করা সম্ভব। আমাদের আরেকটা বাকি আছে, আমি ওইটাতে যাচ্ছি। ওইটা সিমিলারই হবে। আমি ওইটার জন্য পাশে জায়গায় নিয়ে নিলাম। ঠিক আছে, আমি ডিভিশন এক্স ওয়াই এখানে করেছি, আমি
যদি ডিভিশন পার্সেন্ট না বসে ভাঙায় বসে তাহলে 100 এটা কি কিসে দেখাবো, এটা শেষ করে নিই। হবে, কোন পাশে দিতে হবে? জেডটা শেষ করে নিই, ওইটা কথা বলবো আমি। জেড এর মানটা বের করব। তো জেড এর নাই কোনটা? একই সূত্র, আমি এটা লিখি পুরোটা। আর ওয়াই 20%, আর ওয়াই এর মান দেওয়া আছে 20%। আমি এটা 20% না দিয়ে 0.20 বসাই। ঠিক আছে, আমি পার্সেন্ট দিলাম না, আমি এখানে বলেছিলাম কিন্তু যে 20% না দিয়ে, 24 না দিয়ে 0.24 বসানো যাবে, একই উত্তর আসবে। এবং এটা আমি এইখানে দেখাচ্ছি, 20% দিতে পারি, 0.20ও দিতে পারি। ওকে, এবার আমার কি লাগবে যেন, আর কি দেওয়া আছে, মার্জিন। মার্জিন হচ্ছে নাই, মার্জিনটা গ্যাপ আছে, এটা বেরোবে, এটা বসাবো না। টার্নওভার, টার্নওভার কত আছে? টার্নওভার ছিল 5, আমি এটা বসাবো 5। ওকে, এবার সাইড চেঞ্জ করে দিই আমি। টার্নওভার, আমার টার্নওভার বেরোবে, টার্নওভারের মান দেওয়া আছে, আমার বেরোবে মার্জিন। সো আমি মার্জিনটা এই পাশে নিয়ে এসে পড়ি, ব্র্যাকেটে রাখি 5 ইকুয়াল টু, এই পাশে যাবে 0.20। এবার মার্জিনটা হবে আমার, তুই 20 কে ভাগ করে ফেলো তো 5 দিয়ে, কত হবে? 0.04। হ্যাঁ, 0.04, 0.04 মানে পয়েন্টে আসছে, তো তুমি এটাকে 100 দিয়ে গুণ করে নিবা। তুমি যখন পয়েন্টে বের করবে 4%। আনসারটা 100 দিয়ে গুণ করে নিতে হবে। কত? 4%। 4। এখন যদি কেউ এটাকে 20% বসাতো, ওই 100 দিয়ে এখন আর গুণ করতে হইতো না। ঠিক আছে, পয়েন্টে বসাইলে পরে 100 দিয়ে গুণ করে নিতে হবে, আর এটা 20 বসাইলে সরাসরি 4% চলে আসতো। পার্থক্য একটুকুই। তাহলে আমাদের মিসিং সবগুলা বেরিয়েছে, তাই না? আচ্ছা, কারো কি লাগবে এইখানে কি পয়েন্ট বসায় দেখাবো আমি? এই জায়গাটা পয়েন্ট বসায় দেখাতে হবে কাউকে? না স্যার, ওইটা জাস্ট ওই যে এখানে তো না দেখালে হবে না, তাই না? ওকে, ওকে, তাহলে হচ্ছে কি চলবে? ঠিক আছে। আমাদের দেখো তো আর কারো প্রশ্ন আছে কিনা কোথাও।